Hello. Good morning, dear student. Welcome to the way of solution number one study channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে ক্লাস এবং এখানে জিকে 2.0 থেকে আমরা ক্লাস নাম্বার 34 আলোচনা করছি। প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের ক্লাস রুটিন একটু দেখে নাও। নতুন আগস্ট মাসের যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছ, সকাল 1:30 থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ এবং অন্যান্য কখন কোন ক্লাস হয় প্রত্যেকে একটু দেখে রাখো। এবং আমাদের সমস্ত ক্লাসের পিডিএফ নোটিফিকেশন বা লিংক তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে পাচ্ছ এবং আমরা পেড কোর্স করাচ্ছি আমাদের TWS একাডেমি অ্যাপে। ওকে, TWS একাডেমি আমাদের নিজস্ব অ্যাপে কিন্তু পেড কোর্স আমরা করাচ্ছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ নতুন কিছু ব্যাচ আমাদের আছে। পিএসসি ক্লার্কশিপ এবং WBB এক্সাম রিলেটেড একটা প্র্যাকটিস ব্যাচ এবং এই ব্যাচ হচ্ছে দ্বিতীয় ব্যাচ। এর আগে একটা ব্যাচ চলছিল প্র্যাকটিস, এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ। ওকে, তো পাশাপাশি টেটের একটা প্রাইমারি টেটের একটা ফাউন্ডেশন ব্যাচ আমরা শুরু করতে চলেছি, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পড়ানো হচ্ছে সমস্ত সাবজেক্ট। অর্থাৎ প্রাইমারিতে যে সিলেবাস আছে তোমরা জানো 5টি বিষয় থাকে এবং 150 নম্বর এক্সাম হয়। তো সেই পরীক্ষাকে টার্গেট করে 4 মাসের একটা ফাউন্ডেশন ব্যাচ তোমাদের জন্য রাখা হয়েছে। যদি কারো মনে হয় যে প্রাইমারি পরীক্ষা দেবে, প্রস্তুতি নেবে আমাদের সঙ্গে, অবশ্যই সেই সুযোগ কিন্তু আছে। ওকে, তো আমরা আজকে প্রশ্ন আলোচনা শুরু করছি। প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রথম প্রশ্ন, মদনলাল ধিংড়া কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন? অভিনব ভারত অনুশীলন সমিতি, হিন্দুস্তান রিপাবলিক আর্মি, যুগান্তর দল। প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? আচ্ছা, এখানে উত্তর হয়ে যাবে মদনলাল ধিংড়া। তিনি হচ্ছে অভিনব ভারত এই রাজনৈতিক দলের সদস্য ছিলেন। ওকে, আচ্ছা এইখানে আমরা যদি দেখি মদনলাল ধিংড়ার জন্ম 18 সেপ্টেম্বর 1983 সালে এবং তার মৃত্যু হয় 1909 সালে। মদনলাল ধিংড়া তার জীবন কিন্তু খুবই সংক্ষিপ্ত হলেও ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। যাই হোক, তো অভিনব ভারত এর প্রতিষ্ঠাতা হচ্ছে বীর দামোদর সাভারকর। অনুশীলন সমিতি তোমরা জানো এটা 1902 সালে প্রতিষ্ঠিত হয়। যুগান্তর দল 1906 সালে। তোমরা বলবে অভিনব ভারত এটি কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1906 সালে যুগান্তর দল প্রতিষ্ঠিত হয় কলকাতাতে। আচ্ছা, নিচের কোনটি একটি অপ্রকৃত ফল? অর্থাৎ ইংরেজিতে এটাকে বলা হয় ফলস ফ্রুট বা অপ্রকৃত ফল। এখানে কোনটি? নিচের কোনটি অপ্রকৃত ফল? প্রকৃত এবং অপ্রকৃত ফল থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকে। উত্তর হয়ে যাবে অপশন বি, আপেল। অপ্রকৃত ফলে আরো এক্সাম্পল তোমরা বলতে পারো যে কাঁঠাল হতে পারে, কাঁঠাল, চালতা, আনারস, এগুলো হচ্ছে অপ্রকৃত ফলের এক্সাম্পল। তো এখানে গর্ভাশয় যদি ফলে পরিণত না হয় সেগুলোকে আমরা অপ্রকৃত ফল বলি। অন্যান্য অংশ বৃত্তি দলমণ্ডল যদি ভোজ্য অংশ হয় সেটা হচ্ছে অপ্রকৃত ফল, অর্থাৎ ফলস ফ্রুটের মধ্যে পড়ছে। আচ্ছা, নিচের কোন মৌলটির বহুরূপতা নেই? কোন মৌলটির বহুরূপতা নেই? প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? বহুরূপতা বা অ্যালোট্রপ যেটা আমরা বলি সেটি নেই কোন মৌলের? কার্বন এর তো প্রচুর বহুরূপতা আছে। কার্বন থেকে আমরা জানি হীরক, তারপর গ্রাফাইট, ফুলারিন, ভূষাকালী, গ্যাস কার্বন ইত্যাদি আমরা বহুরূপতা দেখতে পাই। সালফার, ফসফরাস তাদেরও বহুরূপতা আছে, কিন্তু নাইট্রোজেনের বহুরূপতা নেই। ফসফরাসের মধ্যে লাল, কালো আরো বিভিন্ন রকমের ফসফরাস আমরা দেখতে পাই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি পদে কে আছেন? প্রত্যেকে বলো একবার
সঠিক উত্তর দাও। আমরা কিছুদিন আগে ক্লাস করিয়েছি কে কোন পদে আছে, একটু দেখে নেবে প্রত্যেকে। ইম্পর্টেন্ট অনেক কোশ্চেন আলোচনা করা আছে। অপশন সি জগদীপ ধনখড়, তিনি বর্তমান ভারতবর্ষের ভাইস প্রেসিডেন্ট বা অর্থাৎ উপরাষ্ট্রপতি, যিনি প্রাক্তন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত উপায়ে নির্বাচিত হন। কি উপায়ে নির্বাচিত হয়? ভারতের রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা পার্লামেন্টের দুই কক্ষ দ্বারা যৌথভাবে পার্লামেন্টের উভয় কক্ষের এবং রাজ্য আইনসভার উভয় কক্ষের নির্বাচিত সদস্যবৃন্দ দিয়ে গঠিত নির্বাচক মণ্ডলী দ্বারা। তো এখানে উত্তর কি হবে? আমরা যদি দেখি প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে অপশন সি এখানে সঠিক উত্তর আছে। পার্লামেন্টের উভয় কক্ষ অর্থাৎ রাজ্যসভা, লোকসভা, রাজ্য বিধানসভার সদস্যরা কিন্তু ভোট দেবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কত সালে মিজোরাম ভারতের রাজ্য এর মর্যাদা পায়? মিজোরাম রাজ্যটি ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে কিন্তু অবস্থিত। আমরা জানি মিজোরাম সম্পর্কে কিছু প্রশ্ন পরীক্ষায় আসে, যেমন শতকরা দিক থেকে বনভূমির পরিমাণ কোন রাজ্যে বেশি, সেটা কিন্তু মিজোরাম হবে। পাশাপাশি মোলাসিস বেসিন বলা হয় কোন রাজ্যকে, সেটাও মিজোরাম। মিজোরাম রাজ্যের মর্যাদা পেয়েছিল 1986 সালে। 1986 সালে ভারতের একটি রাজ্যের মর্যাদা পায় এবং এটা ছিল 53তম সংবিধান সংশোধনী। 53তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মিজোরাম ভারতের স্টেটের মর্যাদা পাচ্ছে। আচ্ছা, মিজোরাম সম্পর্কে তাহলে কি কি বললাম? শতকরা বনভূমির পরিমাণ সব থেকে বেশি, শতকরা হিসাবে ভারতে আমরা যদি দেখি বনভূমির পরিমাণ সব থেকে বেশি মধ্যপ্রদেশ রাজ্যে, কিন্তু যদি পার্সেন্টেজ অনুযায়ী তুমি দেখো মিজোরামের কিন্তু বেশি বনভূমি বেশি। ওকে, আচ্ছা, এবং মোলাসিস বেসিন বলা হয়। মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। আচ্ছা, কোন শাসক অশ্ব ঘোষ এবং বসু মিত্রকে পৃষ্ঠপোষকতা করতেন? অশ্ব ঘোষ এবং বসু মিত্র তাদের পৃষ্ঠপোষকতা করেছেন কোন শাসক? কনিষ্ক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন নাকি পুলকেশী? তো এখানে সঠিক উত্তর কি হবে? উত্তর কি হয়ে যাবে? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক উত্তর এখানে তোমরা পাচ্ছ অপশনে কনিষ্ক। কনিষ্কের সময় ছিল অশ্ব ঘোষ। ঠিক আছে, অশ্ব ঘোষ রচিত একটা উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বুদ্ধচরিত। বুদ্ধচরিত কে লিখেছেন? প্রশ্নটা আসে পরীক্ষায়, এটি হচ্ছে অশ্ব ঘোষ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কনিষ্ক থেকে প্রচুর প্রশ্ন আসে। কনিষ্ক হচ্ছে কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা এবং তার সময় উল্লেখযোগ্য কিছু ব্যক্তিবর্গ ছিল, যেমন চরক ছিল, যাকে বলা হয় আয়ুর্বেদ শাস্ত্রের জনক, সুশ্রুত ছিল, তার সময় বিজ্ঞানী হিসেবে নাগার্জুন ছিল। এইগুলো কিন্তু উল্লেখযোগ্য প্রশ্ন কনিষ্ক সম্পর্কে। এবং কনিষ্কের সিংহাসন আরোহণকাল আমরা জানি, সেটাকে শকাব্দ বলা হয়। পাশাপাশি কনিষ্কের সময় চতুর্থ বৌদ্ধ সম্মেলন যেটি হয়েছিল। মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারে কে? সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি, সর্বোচ্চ আদালতের সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি নাকি মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি? দেখো, মৌলিক অধিকার আমরা জানি ভারতের যদি কোনো রকম জাতীয় জরুরি অবস্থা জারি হয় অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সি, সেক্ষেত্রে আমরা জানি যে মৌলিক অধিকার স্থগিত রাখা যায় আর্টিকেল 20 and 21 ছাড়া। তো এই যে এটা কে করতে পারে? এটা বলা হচ্ছে মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আমরা জানি মৌলিক অধিকার স্থগিত রাখতে পারে, সেই ক্ষমতা রাষ্ট্রপতিরই আছে, কিন্তু সেটা কাদের অনুমোদন ক্রমে? মন্ত্রিসভার অনুমোদন ক্রমে। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। আচ্ছা, দো আপসা সি আপসা পদ্ধতি মনসবদারি প্রথার সঙ্গে প্রবর্তিত হয়েছে নিম্নে উল্লেখিত কোন সম্রাটের আমলে? দো আপসা সি আপসা পদ্ধতি যেটা হচ্ছে মনসবদারি প্রথার সঙ্গে অ্যাড করা হয়েছে বা প্রবর্তিত হয়েছে কোন সম্রাটের আমলে? পরীক্ষা আসা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটি। আকবর, জাহাঙ্গীর, শাহজাহান নাকি ঔরঙ্গজেব? তো আমরা জানি যে আকবর মনসবদারি প্রথা চালু করেছিল। আকবর 1577 সাল নাগাদ মনসবদারি প্রথা চালু করে।
কিন্তু এই যে দোআবসা সিয়াবসা পদ্ধতি এটা চালু করেছে জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর, আকবর পুত্র। 11তম মৌলিক কর্তব্যটি কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে? প্রত্যেকে অ্যান্সার করো, সকলের সেশনটি লাইক শেয়ার করে দাও। এই সমস্ত প্রশ্নগুলোকে কিন্তু পরীক্ষায় আসে এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 11তম মৌলিক অধিকার যেটা হচ্ছে 6 থেকে 14 বছর শিশুদের শিক্ষাদান, যেটা পিতামাতার মৌলিক কর্তব্য, তো সেই মৌলিক অধিকারটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে যুক্ত হয়েছে 2002 সালে। 2002 সালে কিন্তু যুক্ত হয়েছে। ওকে, পরবর্তী কোশ্চেন প্রত্যেকে একটু দেখে রাখো। মুঘল যুগে মুরাক্স বলতে কি বলা হয়? মিনিয়েচার চিত্রকলার অ্যালবাম, মুঘল অভিজাতদের ভাড়াটে সৈনিক, সুফি গায়কদের কোনো রচনা, পরগনা স্তরের রাজস্ব আধিকারিক। তো মুরাক্স বলতে কাদেরকে বোঝানো হতো? উত্তর কি হয়ে যাবে? প্রত্যেকে যারা কানেক্ট আছে সঠিক উত্তর এখানে অপশন এ, এটা একটা চিত্রকলার অ্যালবাম। গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন স্থানে দুটি শাখায় ভাগ হয়েছে? তো পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে ভাগীরথী হুগলি। তো এই ভাগীরথী হুগলি আর গঙ্গা কি একই? উত্তর হবে একই। গঙ্গা নদী যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করছে নাম হচ্ছে ভাগীরথী, তারপর আরো কিছু দূর আসার পর নাম হচ্ছে হুগলি। এখন কলকাতা শহর কোন নদীর তীরে? হুগলি নদীর তীরে, সেটাই কিন্তু অ্যাকচুয়াল গঙ্গা নদী। তো যাই হোক, এই গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন স্থানে যদি আমরা দেখি, মুর্শিদাবাদের একটা জায়গার নাম ধুলিয়ান, সেই স্থানে বিভক্ত হয়েছে এবং একটি শাখা, প্রধান শাখাটা কোথায় প্রবেশ করেছে? প্রধান শাখা এটি বাংলাদেশে চলে গেছে পদ্মা নামে। পদ্মা নামে বাংলাদেশে গেছে, বাংলাদেশে প্রবেশ করেছে। এবং আরেকটা শাখা যেটা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং সেটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন। সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয় কাকে? সুন্দরবনের আতঙ্কের নদী কাকে বলা হয়? অর্থাৎ সুন্দরবনের প্রধান নদী যদি বলি, উত্তর হয়ে যাবে মাতলা, এবং সেটি হচ্ছে আতঙ্কের নদী। কারণ এখানে প্রচুর তোমার জোয়ার ভাটা হয়, যার ফলে অনেক সময় বন্যা হয়। পরবর্তী প্রশ্ন, সত্যাগ্রহ সভা, সত্যাগ্রহ সভাকে গঠন করে? সর্দার বল্লভভাই প্যাটেল, বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু। সত্যাগ্রহ সভা কে গঠন করে? প্রত্যেকে অ্যান্সার করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহাত্মা গান্ধী। এখন প্রশ্ন হচ্ছে কত সালে এই সত্যাগ্রহ সভা গঠন করেছিলেন? কে বলতে পারবে? এই সত্যাগ্রহ সভা গঠন করেছিলেন মহাত্মা গান্ধী 1919 সাল নাগাদ। প্রোটেস্ট এগেইনস্ট দ্য রাওলাট অ্যাক্ট, রাওলাট আইনের বিরুদ্ধে আন্দোলনের সময় এই সত্যাগ্রহ সভা মহাত্মা গান্ধী গঠন করেছিলেন। মনে থাকবে? আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে করিম বেনজেমা। করিম বেনজেমা আমরা জানি ফ্রান্সের একজন ফুটবলার, যিনি অবসর নিয়েছেন জাতীয় দল থেকে, এবং তিনি বর্তমানে কোন ক্লাবের হয়ে খেলছেন? গত বছর আমরা দেখেছি বেশ কিছু পরিবর্তন, এবছরও এবার সিজন শুরু হচ্ছে, এই মাসের শেষের দিক থেকেই শুরু হবে। তো সেক্ষেত্রে আরো আমরা নতুন কিছু চমক দেখব। কিলিয়ান এমবাপে রয়েছেন, রিয়াল মাদ্রিদে গিয়েছে প্যারিস থেকে, এবং আল ইত্তিহাদ নামক টিমে কিন্তু গত বছর খেলেছেন এবং এবছরও খেলবেন। কোন দিনটিকে জলবিষুব বলা হয়? জলবিষুব বলা হয় কোন তারিখটাকে? প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু উত্তর করো।
তো এখানে উত্তর হয়ে যাবে 23শে সেপ্টেম্বর, দিনটি কি বলা হয়? জল বিষুব। এবং তোমাকে যদি প্রশ্ন করা হয়, বলো মহাবিষুব এটি কত তারিখে হয়? মহাবিষুব এর তারিখ হচ্ছে 21শে মার্চ, 21 মার্চ, 21শে মার্চ। তো এই যে তারিখগুলো ভূগোলের এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দিনগুলোই হচ্ছে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ লম্বভাবে হচ্ছে একটা কর্কটক্রান্তি মকরক্রান্তি রেখার উপর পড়ছে। আচ্ছা, এবার আরো দুটো ডেট খুব উল্লেখযোগ্য। একটা হচ্ছে কর্কট সংক্রান্তি, কর্কট সংক্রান্তি এই একটা ডেট খুব ভাইটাল, পরীক্ষা আসে। এবং মকর সংক্রান্তি এই তারিখটা কত হবে একটু বলতে পারো? কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি। আচ্ছা, এখানে একটু আমি ভুল বললাম। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয়। এই দিনটা হচ্ছে একটা মহাবিষুব, জলবিষুব। এটা নিরক্ষরেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে। আর এই যে কর্কট সংক্রান্তি হচ্ছে 21শে জুন, 21 জুন এই একটা তারিখ। এবং মকর সংক্রান্তি হচ্ছে 22শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর। ঠিক আছে, ওকে চলো পরবর্তী প্রশ্ন। হার্ট অফ হার্ট কাকে বলা হয়? অর্থাৎ আমাদের হৃদয়ের হৃদয় কাকে বলে? এসএ নোড, এভি নোড, যকৃৎ, হিজের বান্ডিল। তো আমাদের হৃৎপিণ্ডের যদি মানচিত্র, সরি হৃৎপিণ্ডে যদি চিত্র আমরা দেখি, সেখানে বা হৃৎপিণ্ডের যে অংশগুলো আছে সেগুলো আমরা যদি তাকাই, তো এসএ নোড, এভি নোড এগুলো থাকে। তো এসএ নোডটা হচ্ছে কি, ওই যে হার্টবিটটা তৈরি করছে, তাই তো, হৃদস্পন্দন তৈরি করতে সাহায্য করে এসএ নোড, যেটাকে হার্ট অফ হার্ট বলা হয়। এভি নোড এটাকে রিজার্ভ পেসমেকারও অনেক সময় বলা হয়। তো এটা এসএ নোডের বিকল্প হিসেবে অনেক সময় কাজ করে। যদি এসএ নোড কাজ না করে সেক্ষেত্রে এভি নোড সেটা কিন্তু কাজ করে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, শামুক সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? শামুক সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? ম্যালাকোলজি, এন্টোমোলজি, মায়োলজি, অর্নিথোলজি। তো এখানে উত্তর কি হবে প্রত্যেকে বলো? সহজ প্রশ্ন এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। শামুক সংক্রান্ত বিদ্যাকে ম্যালাকোলজি বলা হয়। এন্টোমোলজি হচ্ছে পতঙ্গ সংক্রান্ত বিদ্যা, পতঙ্গ সংক্রান্ত। মায়োলজি হচ্ছে পেশি সংক্রান্ত বিদ্যা, পেশি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মায়োলজি। অর্নিথোলজি হচ্ছে পক্ষী বিদ্যা, যেটাকে বলা হয় অর্নিথোলজি। পরীক্ষায় অর্নিথোলজিটা বহুবার কিন্তু আসে, অনেক সময় ইংরেজি প্রশ্নেও কিন্তু আসে যে পক্ষী সংক্রান্ত যে বিদ্যা, স্টাডি অফ বার্ডস, সেটাকে কি বলা হয়? অর্নিথোলজি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, রসিক বিল এটি নিম্নের কোন জেলায় অবস্থিত? তো এখানে ঋতুভিত্তিক কিন্তু পরিযায়ী পাখি দেখা যায় রসিক বিল, যেটি কোন জেলায় অবস্থিত বলতে হবে। উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান। সঠিক উত্তর এখানে কি হবে প্রত্যেকে বলো? রসিক বিল এটি নিম্নের কোন জেলায় দেখা যায়? উত্তর হয়ে যাবে কোচবিহার। আরেকটা রয়েছে কুলিক পাখিরালয়, এটা পরীক্ষা আসে যে কুলিক পাখিরালয় এটি কোন রাজ্যে দেখা যায়, সরি কোন জেলায় দেখা যায়? কুলিক পাখিরালয় এটি আমরা দেখতে পাবো উত্তর দিনাজপুর। ব্যারাকপুরে 34তম দেশীয় সেনাবাহিনীর সিপাহী হচ্ছে মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিলেন কত তারিখে? আর কি তারিখটা মেনশন করতে হবে। আমরা জানি যে 1857 সালের যে সিপাহী বিদ্রোহ তথা মহাবিদ্রোহ, যেটি শুরু হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে, এবং শুরু করেছিলেন এই যে মঙ্গল পাণ্ডে, তার বিদ্রোহের মাধ্যমে শুরু হয়েছিল।
এবং পরবর্তীতে সারা দেশের বিভিন্ন শহরে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল এবং একটা গণবিদ্রোহের আকার নিয়েছিল। তো 29শে মার্চ 1857 সালে আমরা দেখব যে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ শুরু করেছিলেন এবং মঙ্গল পাণ্ডে কিন্তু এই সিপাহী বিদ্রোহ তথা তোমার মহাবিদ্রোহের প্রথম শহীদ আমরা যদি বলি সিপাহী বিদ্রোহের কে হবে, সেটি কিন্তু মঙ্গল পাণ্ডে। আচ্ছা, বর্তমানে আমাদের যে ব্যাচগুলো চলছে ফাউন্ডেশন 3.0, এই একটা প্র্যাকটিস ব্যাচ, আগের ব্যাচ সেকেন্ড ব্যাচ লঞ্চ হয়ে গেছে। যারা চাইছো নতুন ব্যাচটা নিতে পারো, রেল ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন, এছাড়াও এসএসসির একটা প্র্যাকটিস ব্যাচও কিন্তু অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে কেন পাহাড়ে টেনিস বল সমভূমির তুলনায় বেশি লাফায়? কেন পাহাড়ের টেনিস বল সমভূমির তুলনায় বেশি লাফায়? উত্তর কি হবে প্রত্যেকে বলো। তো পাহাড় অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা অনেক উপরে, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা অনেকটাই উপরে, সেক্ষেত্রে আমরা দেখব যে অভিকর্ষজ ত্বরণের একটা ব্যাপার রয়েছে। অভিকর্ষজ ত্বরণ আমরা জানি যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে অভিকর্ষজ ত্বরণ কমতে থাকে। এই অভিকর্ষজ ত্বরণের সঙ্গে সঙ্গে অভিকর্ষ বল সেটাও কিন্তু কমতে থাকে, অর্থাৎ অভিকর্ষ বল যেটি কমে যাচ্ছে, যত উপরে যাওয়া হবে অভিকর্ষ বল তত কমে যাবে এবং যার ফলে সমভূমিতে যে পরিমাণ লাফাবে পাহাড়ে উঠলে আরো বেশি লাফাবে, কারণ অভিকর্ষ বলটা একটা তো টান বল, পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। তো টান বল যখন কমে যাবে তখন বেশি লাফাবে। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে? অর্থবিল এটি চূড়ান্তভাবে কে নির্ধারণ করেন? প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলনেতা নাকি রাষ্ট্রপতি? তো অর্থবিল বা মানি বিল, যেটা আর্টিকেল নাম্বার 110-এ রয়েছে, এবং এই অর্থবিল পেশ করার আগে রাষ্ট্রপতির কাছে পারমিশন নিতে হয়, এটা একটা প্রশ্ন হয়, এবং এটি নির্ধারণ করবে স্পিকার। এবং অর্থবিল কেবলমাত্র লোকসভায় উত্থাপন করা যায়। ঠিক আছে, অর্থবিল কেবলমাত্র লোকসভায় উত্থাপন করা যায়। আচ্ছা, ভারতে নিম্নলিখিত সংস্থা কোন সংস্থা থেকে টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশিত হয়? প্রশ্নটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে, মনে রাখতে হবে। সঠিক উত্তর কি হবে? টোপোগ্রাফিক্যাল মানচিত্র কোন সংস্থা প্রকাশ করে? ন্যাটমো, জিএসআই, এসওআই, জেডএসআই। তো এই যে সংস্থাগুলো রয়েছে, অপশন সি এসওআই, সার্ভে অফ ইন্ডিয়া, যার হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার রয়েছে দেরাদুন শহরে, উত্তরাখণ্ডের দেরাদুনে রয়েছে এর সদর দপ্তর। তো এই এসওআই অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া, এই সংস্থা ভারতের টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করে। বাংলার বিপ্লবীরা গ্রেট ব্রিটেনের কোন বৈপ্লবিক ধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? তো বাংলায় বিপ্লবীরা গ্রেট ব্রিটেনের কোন স্থানের কথা এখানে বলা হচ্ছে? স্কটিশ, আইরিশ, ওয়েলস, উপরের কোনটি নয়। কোন আন্দোলন বা বৈপ্লবিক ধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? এটাও কিন্তু ডব্লিউবিসিএস এ এসছে, প্রশ্নটা ইম্পর্টেন্ট। এটা হবে আইরিশ। অ্যানিবেশন যদি বলো, আইরিশ। হোম রুল আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল অ্যানিবেশন, বাল গঙ্গাধর তিলক। তো এই সমস্ত প্রসঙ্গটাও কিন্তু এই রিলেটেড চলে আসে, যে আইরিশ অর্থাৎ আয়ারল্যান্ডের কথা বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের উষ্ণতম অঞ্চলের নাম কি? উষ্ণতম অঞ্চল, যেটা গতদিন হোমওয়ার্ক ছিল, ভারতের সব থেকে উষ্ণতম অঞ্চলের নাম হচ্ছে রাজস্থানের যোধপুর জেলার পার্লি নামক স্থান, এবং রাজস্থানের জয়সালমীর, এই জায়গাটা মনে রাখতে হবে। সব থেকে ভারতের মধ্যে কম বৃষ্টিপাত হয় এই অঞ্চলে। রাজস্থানের জয়সালমীরে সব থেকে কম বৃষ্টিপাত হয়। তাহলে দুটো প্রশ্ন এখানে বলা হচ্ছে, একটা হচ্ছে উষ্ণতম অঞ্চল আর একটা হচ্ছে শুষ্কতম অঞ্চল। কম বৃষ্টিপাত মানে শুষ্কতম, উষ্ণতম শুষ্কতমের মধ্যে ডিফারেন্স কিন্তু আছে। ওকে, আচ্ছা, করমণ্ডল উপকূল যেটি কোথায়? তামিলনাড়ুতে। এখানে কিন্তু বছরে
2বার বৃষ্টিপাত হয়। এটাও মাঝে মাঝে প্রশ্ন আসে যে নিম্নের কোথায় বছরে 2বার বৃষ্টিপাত হয়, একবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যাওয়ার সময়, একবার ফেরার সময় বছরে 2বার বৃষ্টিপাত হয়। এটাও কিন্তু তোমরা মনে রাখবে, পরীক্ষায় আসার প্রশ্ন। তেজস্ক্রিয়তার সিজিএস একক কি হবে? প্রত্যেকে তোমরা এটা হোমওয়ার্ক করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং আজকের সেট 26 কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো একটু কমেন্ট করে জানিয়ে দেবে। তো প্রত্যেক দিন কিন্তু বিভিন্নভাবে কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে। কোনো দিন কোনো স্ট্যাটিক পার্ট অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট টপিক, কোনো দিন মিক্সড প্র্যাকটিস, এইভাবে কিন্তু আমার ক্লাসগুলো চলছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো, আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস পাচ্ছ আমাদের এই 2 চ্যানেলে, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি। তো এই ফ্রি ক্লাস পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো যারা নতুন আছো। এবং আমাদের TWS একাডেমি নামে আমাদের অ্যাপ আছে, প্লে স্টোরে তোমরা পাচ্ছ। এবং এখানে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি দেওয়া হচ্ছে, পেড কোর্স বলতে পারো, খুব সুন্দরভাবে গুছিয়ে কোর্স করানো হচ্ছে। ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্তই। যারা কানেক্ট ছিলে অবশ্যই তোমরা পড়াশোনা শুরু করে দাও খুব ভালো করে। যারা এখনো ভাবছো যে পরীক্ষার বিজ্ঞপ্তি আসুক শুরু করব, বা পরীক্ষার ডেট ঘোষণা হোক শুরু করব, ডেট কিন্তু অলরেডি কিছু ঘোষণা হয়ে গেছে। বিশেষ করে পিএসসি এক্সামগুলোর ডেট ঘোষণা হয়ে গেছে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS, প্রিলিমস। তো এই সমস্ত পরীক্ষা যারা টার্গেট করছো অবশ্যই আর বসে থাকার সময় নেই। বা পাশাপাশি অন্যান্য যারা এক্সামের জন্য পড়ছো, WBB বা অন্যান্য SSCর, তো কবে ডেট আসবে সেই অনুযায়ী পড়বো, সেই মেন্টালিটি থেকে সরে এসো। তুমি এখন থেকেই পড়ো, কারণ পড়াশুনো করে তোমার রেডি হয়ে থাকতে হবে। যখন পরীক্ষা হবে সেটা দিতে হবে এবং সেটাই চাকরি পেতে হবে। অনেকে ভাবছো এখনো অনেক বয়স আছে হয়তো আমার, যাদের হয়তো কম বয়স, কিন্তু বিষয়টা ওটা নয়। তুমি সুযোগ কটা পাচ্ছ সেটাই ব্যাপার। এবং পড়াশুনোর ব্যাপারটা হচ্ছে যত বয়স বাড়ে তত কিন্তু আর মানে সেই মানসিক দিক থেকে অনেকের চাপ চলে আসে, অনেকে ভেঙে পড়ে। তো অনেক ব্যাপার এখানে কাজ করে মেন্টালি, অনেকে ডিপ্রেসড হয়ে যায়। তো একটা কথা বলবো, সুযোগ যেটা আছে সামনে সেটাই তুমি ভাবো শেষ সুযোগ, এবং সেই মতো করেই তুমি প্রস্তুতিটা নাও, দেখবে তোমার কিন্তু সাফল্য চলে আসবে দ্রুত। ওকে, যাই হোক, তো এখানে আজকের ক্লাস এন্ড করলাম। প্রশ্ন যেগুলো আলোচনা করা হয়েছে, যেগুলো পারোনি অবশ্যই নোট করে নিও। এবং তোমার যে নেগেটিভ বা যে জায়গাগুলো তোমার এখনো হয় না বা ভুল হয়, সেগুলো কিন্তু আগে তোমাকে সলভ করতে হবে। ঠিক আছে, ওকে, টাটা, বাই।